সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, ফাল্গুনের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা। এই সময়ের প্রদর্শনী চলবে 17 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হিয়ার ফর নাও। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা। এই সময়ের প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন 1971 আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে 31 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আঙ্কেল ইউ চিট উইথ মি, তুমি আন্না দিকে যাইতেছ, প্লিজ গিভ মি ইউ 500 টাকা। ওকে ডিয়ার, আই উইল গিভ ইউ 500 টাকা, বাট দিস টাকা 500 শেষ টাকা ফর দিস মান্থ। ইয়েস আই নো, you give me 500 টাকা, this is the last money for this month. Yes, okay. Okay. রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। ওই যে তুমি আমাকে সবসময় কেমন যেন খোঁচা দিয়ে কথা বলো না, আমার মতো একটা হ্যান্ডসাম একটা যুবককে তুমি বুড়ো বলে খোঁচা দাও না। সরি, তুমি হ্যান্ডসাম আবার যুবক? ও মাই গড। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সুরকার এবং সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। শিল্পের সবগুলো মাধ্যমের ভেতরে সঙ্গীত মনে হয় এমন একটি মাধ্যম যা খুব সহজেই মানুষের হৃদয়ে পৌঁছে যায়, এবং সেখানেই আপনার বিচরণ এবং পরিচালনায় আপনি আছেন, যে একেবারে তৈরি করতে হচ্ছে আপনাকে। চেষ্টা করছি আসলে। তো এই ভালো লাগাটা শুরু কিভাবে এবং কখন থেকে? এটা অনেক আগে থেকে, আমার স্কুল জীবন থেকে গান বাজনা শুরু। আমার প্রথম মানে ব্যান্ড মিউজিক দিয়ে শুরু, এরপর আস্তে আস্তে কাজ করতে করতে আলাদা হয়ে আসা। এখন নিজের প্রথমে তো ভালো লাগা থেকে, পরে প্রফেশনালি কবে থেকে শুরু হলো? প্রফেশনালি মিউজিক করতেছি 2000 থেকে, হয়তো 2000 থেকে। সেই শুরুটা কিভাবে? একেবারে আমি তো আমার বেসিক মিউজিক শুরু আসলে চট্টগ্রাম থেকে, মানে চট্টগ্রাম থেকে পরে ঢাকায় আসা। ঢাকায় আসার পর থেকে প্রফেশনালি আস্তে আস্তে বিভিন্ন রকম কাজের সাথে অ্যাজ এ মিউজিশিয়ান অনেকের সাথে বাজানো, সেশন রেকর্ডিংয়ের সেশন বাজানো করতে করতে আস্তে আস্তে ডিরেকশনে আসা। ইদানিং টুকটাক গানও করছি, এভাবেই। ডিরেক্টর হিসেবে কোন কাজটা প্রথম একেবারে খুব বেশি ভালো লেগেছে? একটা আত্মতৃপ্তির জায়গা থেকে। আমি 2011-তে একটা পুরো মানে সম্পূর্ণ একটি দেশের গানের অ্যালবাম করেছিলাম। অ্যালবামটির নাম ছিল সালাম বাংলাদেশ।
তো ওখানে আমি মানে আমাদের বাংলাদেশের এই মানে 21 এই 26শে মার্চের কালো রাত্রি, মানে স্বাধীনতা, বিজয়, মানে আমাদের উৎসবগুলো, মানে বাংলাদেশকে ঘিরে আমাদের সারা বছরের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে দেশের গান সবগুলো ওরকম 10টা গানের একটা কম্পাইল করেছিলাম, সালাম বাংলাদেশ, ওটা শিরোনাম ছিল। এই কাজটা করার পর অ্যাজ এ মিউজিশিয়ান আমার এবং একজন বাংলাদেশি হিসাবে আমার খুবই মানে একটা অন্যরকম একটা তৃপ্তির জায়গা তৈরি, মানে এতদিনের আমার ক্যারিয়ারে এটা একটা অন্যরকম তৃপ্তি। নতুন দেশের গান করেছিলেন না পুরনো গানগুলোই? না, পুরনো গানগুলো না, একদম আমার নিজের মৌলিক করা গান। এবং গেয়েছিলেন বাংলাদেশের প্রখ্যাত সব শিল্পীরা, ওনারা। লিরিকগুলো কাদের? লিরিক ছিল আমারই এক বন্ধু, তার নাম হচ্ছে সাইফুদ্দিন ইমন। সব কটা গানই তার লেখা ছিল, খুব সাবজেক্টিভ ছিল, যেমন বিজয় দিবস, মানে ভাষা দিবস, স্বাধীনতা দিবস, হ্যাঁ, বৈশাখ, বিভিন্ন আমাদের পর্যায়ের গানও ছিল, বাংলাদেশের যে উৎসব, মানে আবহাওয়া, প্রকৃতি, আবহাওয়া, সব কিছুই ছিল আর কি কম্পাইল করা। বোঝাই যাচ্ছে, এবং আপনি যখন বলছেন যে বোঝা যাচ্ছে যে অ্যালবামটা নিয়ে আপনি তখনও এক্সাইটেড ছিলেন এবং এখনো আছেন। আজীবন থাকবো। তো ওই অ্যালবামটা সারাটা কেমন পেয়েছিলেন? হ্যাঁ, ভালো ভালো। তার মানে তো সবাই দেশের গান নিচ্ছে এখন। হ্যাঁ, তা তো অবশ্যই একটা। তো আমরা কি, যেটা আপনি প্রথমেই বললেন যে দেশের গানের প্রতি আপনার ভালো লাগা, এবং এখন তো চলছে মার্চ মাস, স্বাধীনতার মাস, আমরা কি একটা গান একটু শুনতে পাই? হ্যাঁ, এই গানটির শিরোনাম হচ্ছে ও দেশ তোমার সেই মমতার, দরজা খুলে রেখো। এই গানটা গত বছর মার্চে স্পেশালি আমি নিজে গিয়েছিলাম, নিজে করেছিলাম। এটা লিখেছিলেন ইশতিয়াক আহমেদ। ও দেশ তোমার সেই মমতার, দরজা খুলে রেখো। ও দেশ তোমার সেই মমতার, দরজা খুলে রেখো। আসবে আমার রক্ত জামার হারানো ভাই লাখো, যত্নে তাদের আশীর্বাদের রংটা গায়ে মেখো। ও দেশ তোমার সেই মমতার, দরজা খুলে রেখো। জীবন বাজির তুমুল নেশায়, মুক্তির সন্ধানে, তাদের রক্তে আমরা লিখি স্বাধীনতার মানে। জীবন বাজির তুমুল নেশায়, মুক্তির সন্ধানে, তাদের রক্তে আমরা লিখি স্বাধীনতার মানে। আসবে আমার রক্ত জামার হারানো ভাই লাখো, যত্নে তাদের আশীর্বাদে রংটা গায়ে মেখো। ও দেশ তোমার সেই মমতার, দরজা খুলে রেখো। বাহ, আমাদের দেশের সঙ্গীতের ভান্ডারে কিন্তু দেশের গান একটি বিশাল বড় জায়গা জুড়ে আছে। পৃথিবীর কোথাও মানে দেশকে নিয়ে এত দেশের গান, এবং এখনো কিন্তু দেশের গান আমরা জানি, শুনি আর কি, যে অনেক গান অনেক সময় নতুন প্রজন্ম গ্রহণ করছে না কিংবা শুনছে না, কিন্তু দেশের গানের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। না না না, দেশের গান একদম আমাদের মানে আত্মার গান, প্রাণের গান, দেশকে নিয়ে যে কোনো কিছুই। এখন আপনার পরিচালনায় অনেক সিনিয়র শিল্পী গান গেয়েছেন এবং এখনকার প্রজন্মের শিল্পীরা গান গাইছেন। এই যে সব প্রজন্মের শিল্পীদের গান গাওয়াচ্ছেন, সেক্ষেত্রে অনুভূতিটা কেমন হয়? পার্থক্য চোখে পড়ে? পার্থক্য তো চোখে পড়ার বিষয়, তবে আমার অনেক ক্ষেত্রে আমি খুবই মানে সৌভাগ্যবান মনে করি নিজেকে, যে মানে দুটো জেনারেশনের সাথে একসাথে বসে কাজ করা। ভালোরা ভালো করছে, ভালো মন্দ তো সবসময় ছিল, বা এটা স্বাভাবিক,
তবে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে 2 প্রজন্মের সাথে একসাথে বসে কাজ করা এটা আসলে ভাগ্যের ব্যাপার। 2 প্রজন্মের সাথে কাজ করতে গিয়ে যেটা আপনি বললেন যে ভালো মন্দ আসলে সব জায়গায় থাকে, কিন্তু নর্মাল একটা প্রসেসিং এর ক্ষেত্রে যে আগে যখন গান গাওয়ানো হতো গল্প শোনা যে একেবারে টিম ওয়ার্কের মতো হতো, আর এখন যখন হয় তখন অনেক ক্ষেত্রে ইমেইলে গানটা পাঠিয়ে দেওয়া হয়, শিল্পীরা গাইছেন। এটাকে আপনি কি মনে করেন? রেকর্ডিং টেকনোলজি এখন অনেক চেঞ্জ হয়েছে। যেমন 70s 80s এ একটা পুরো টিম বসে একসাথে একটা গান রেকর্ডিং করা, একসাথে লাইভ টেক করা, ওই জিনিসগুলো এখন তো না। এখন তো রেকর্ডিং ফ্যাসিলিটিস পুরোই মানে 2000 এর পর থেকে একদমই চেঞ্জ হয়ে গেছে। পুরো আমরা সবাই ডিজিটালি সব কিছু করছি। ওই ক্ষেত্রে আমরা ধরেন আমি ফার্স্ট রেকর্ডিংয়ে কাজ করি 90s এর পর থেকে কাজ করি, তখন আমাদের রেকর্ড করতে কিন্তু অনেক কষ্ট, মানে অনেক মানে একটু টাফ ছিল। বাট এখন রেকর্ডিং অনেক ইজি হয়ে গেছে, টেকনোলজি আমাদেরকে প্রচুর অ্যাডভান্টেজ দিচ্ছে। পার্থক্য তো আছে, তবে ওই টিম ওয়ার্কের কাজের মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, ওটার মধ্যে অন্যরকম একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এখন সবাই যে যার মতো করে, আমার নিজের স্টুডিও আছে, নিজেরটা নিজেই করছি, হ্যাঁ নিজের মতো করে করছি। হয়তো ওই সময়টাকে আসলে মিস করি এখন। টিম ওয়ার্কে একটা কাজ কিন্তু আরো অনেক বেশি ইনপুট আসে, অনেকগুলো মাথা কাজ করে। যেমন আমরা যদি দেখি আমাদের ব্যান্ড মিউজিক দিকে তাকাই, এটা ব্যান্ড মিউজিকের কাজটা কিন্তু বেসিক্যালি একটা টিম ওয়ার্ক। সবার একটা মানে মানে এই আঙ্গুলের মতো আর কি, যে 5টা আঙ্গুল এক হইলে একটা শক্ত হাতের মুখ, তো এই কাজের একটা অন্য ব্যাপার থাকে। ব্যান্ড মিউজিক প্রসঙ্গটা যেহেতু তুললেন, একটা সময় ছিল যে ব্যান্ড মিউজিকের জায়গা করে নিতে অনেক সময় লেগেছে, অনেকে অনেক কথা বলেছে, কিন্তু ব্যান্ড মিউজিক দিয়েও কিন্তু অনেক ভালো গান হচ্ছে, অনেক ভালো শিল্পী তৈরি হচ্ছে। এই যে তারা প্রমাণ করেছেন যে তারা একটি জায়গার দাবিদার, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই আমার ক্যারিয়ার শুরুই ব্যান্ড মিউজিকের মাধ্যমে। 90 দশক যেটা ছিল সেটা ছিল পুরোই ব্যান্ড মিউজিকের মানে স্বর্ণযুগ বলা যায়। মানে ওই সময়ে বাংলাদেশ ব্যান্ড মিউজিকের কাছ থেকে অনেক কিছু পেয়েছে। মানে স্টিল নাও ওই গানগুলোই এখনও মানে মানে ওই আমাদের কাছে এখনও মানে অলওয়েজ মানে চিরসবুজ গান আর কি। তো এই জায়গাটা তো অবশ্যই, আর তারুণ্যের উচ্ছ্বাস যে ব্যাপারটা, এটা সবসময় প্রত্যেক জেনারেশনে ঘুরে ঘুরে আসে। 90s এই জিনিসটা একদম অন্যভাবে বাংলাদেশে আসছে। কিন্তু পুরনো ব্যান্ড মিউজিক থেকে যে গানগুলো এসেছিল নতুনভাবে কিন্তু সেই রকমভাবে গান হচ্ছে না, এটা কেন? অনেকে এখন নতুনদের মধ্যে অনেকে ভালো করছে, তবে আসলে টেস্ট চেঞ্জ হয় না, অডিয়েন্সের একটা টেস্টের উপর। আর গান তো শিল্প যখন বাণিজ্য হয়ে যায় না, তখন কিন্তু একটা অন্য ব্যাপার কাজ করে সবসময়। যে কোনো বিষয় আসলে যখন শুধুমাত্র বাণিজ্য হয়ে যায়, শিল্প তো এখন তো যেহেতু শ্রোতাদের টেস্টও একটু মাঝে মধ্যে চেঞ্জ হয়। এক্ষেত্রে এখনকার নতুন ব্যান্ডরা একটু অন্য ফরম্যাটে, একটু অন্যভাবে অনেকভাবে করতেছে। তবে আমি বলবো ব্যান্ড মিউজিকের ক্ষেত্রে 90 দশকটাই ছিল স্বর্ণযুগ। ওই সময় অসাধারণ কিছু গান হয়েছে। এই মুহূর্তে আমরা হয়তো ওইভাবে ওরকম কিছু গান পাচ্ছি না, ওই ধরনের কোনো গান পাচ্ছি না, যার জন্য হয়তো এই মুহূর্তে একটু কনফিউশন। আবার ঠিক হয়ে যাবে হয়তো, সব কিছু তো একটা রাউন্ডের মধ্যে থাকে। অবশ্যই আমরা সবসময় আশাবাদী এবং ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, ভালো কাজ অবশ্যই হচ্ছে। আপনি সর্বশেষ সোলো অ্যালবাম করেছিলেন গত পুজোয়। হ্যাঁ, গত পুজোয়। সেই অ্যালবামটা সম্পর্কে বলুন। হ্যাঁ, গত পুজোয় আমার 3টা গানের থার্ড সোলো ছিল। এটা নাম ছিল সুইসাইড নোট। আমি সবসময় নিজের গানগুলো একটু ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি। নামটাও ব্যতিক্রম। হ্যাঁ, নামটাও ব্যতিক্রম, গানটাও ব্যতিক্রম। 3টা গান ছিল, 3টা গানই একটু ডিফারেন্ট টাইপ। গত পুজোয় লেজার ভিশন থেকে এসেছিল অ্যালবামটি। 3টে গানের অ্যালবাম। এখন তো একটু অডিও চেঞ্জ হয়ে গেছে। এই 3টা গানের অ্যালবামকে বলে হচ্ছে ইপি অ্যালবাম আর কি। আপনি চাইলে এখন একটা অনেকে সিঙ্গেলস করতেছে, সিঙ্গেলস অ্যালবাম রিলিজ করতে পারেন, মানে একটা গান দিয়ে। সিডি আকারে তো আর হচ্ছে না। হ্যাঁ, সিডি আকারে তো অবশ্যই হচ্ছে, ডিজিটালি হচ্ছে, সিডি আকারে হচ্ছে। আগে শুধুমাত্র এই সিডি আকারে হতো, এখন বিশেষ করে সিঙ্গেলস গানগুলো সিডি আকারে হয়তো হচ্ছে না, ওগুলো ডিজিটালি হচ্ছে। এবং এখন দেখা যাচ্ছে যে গানের মিউজিক ভিডিওটাও করে সাথে সাথে ইউটিউবে দেওয়ার একটা প্রবণতা। হ্যাঁ, ইউটিউব তো ভালো সাপোর্ট দিচ্ছে, মানে ইউটিউব থেকে এখন আর্নিং হচ্ছে। অবশ্যই ভিউ, আপনার যত ভিউ হবে ওটার উপর কাউন্ট করে ইউটিউব থেকে আর্ন হচ্ছে। এখন আসলে আমাদের দেশে একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখনো ইন্টারনেটটা সেভাবে যায়নি, কিন্তু তারপরেও ইন্টারনেট অনেক বেশি দেশে ছড়িয়ে গেছে, সুতরাং ইউটিউবেও অনেক বেশি। আমি দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে গেলে দেখি তো ছেলেরা ইউটিউব থেকে গান শুনছে। আমার গ্রাম বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে, ওখানে গেলে দেখি হ্যাঁ ইয়াংরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা সুন্দর সবাই ইউটিউব দেখছে। তো ওটুকু পর্যন্ত গেছে যখন, ছড়িয়ে যাবে, সময় লাগবে। আর ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট জিনিসটা, একটা শিক্ষারও ব্যাপার আছে। তো শিক্ষার আলো যেখানে যেখানে আছে ওখানে ইন্টারনেট আমার মনে হয় পৌঁছে গেছে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে এসে যদি আপনার আরেকটা গানের কিছু অংশ দিয়ে শেষ করতে পারি। আচ্ছা, তাহলে আমার ওই লাস্ট অ্যালবাম একটা গান দিয়ে শেষ করি, সুইসাইড নোট থেকে। শুনি।
ভালোবাসা এখনো দূরপাল্লার বাসে যায়, পলাতক জীবনে পাশাপাশি থাকার আশায়। ভালোবাসা এখনো দাড়িপাল্লায় মাপা হয়, লাশ কাটা ঘরে কাটাকুটি তার হৃদয়ে। ভালোবাসা এখনো আত্মহননের আগে পৃথিবীকে জানিয়ে চিরকুট লেখা হয়। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো অনেক অনেক ভালো কাজের প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।